This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানে সময় হটস্পটের। আমার ঠিক এই সাইডের দিকে যতটা স্বস্তির বৃষ্টি দেখছেন, মানে দীর্ঘ গরমের পর যতটা স্বস্তির বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, ততটা স্বস্তি কি আজকে ২০১৬ প্যানেলে বাতিল হওয়া চাকরিহারাদের মনে এলো? কারণ আজকে তো সকলের নজর ছিল সুপ্রিম কোর্টে ঠিক কি নির্দেশে দেওয়া হয়, সেই স্বস্তি এলো কি এলো না তার খোঁজ করতে আমি চলে গিয়েছিলাম ধর্মতলার ওয়াই চ্যানেলে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কি ভাবছেন সেদিকে দেখব। একবার দেখুন আমার প্রতিবেদন। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। স্কুলে স্কুলে হাহাকার পড়ে গিয়েছিল, প্রধান শিক্ষকদের মাথায় বাজ ভেঙে পড়ে। এত শিক্ষক একসঙ্গে চলে গিয়েছে, স্কুলটা চলবে কিভাবে? কোনো কোনো স্কুলে বন্ধ হয়ে গিয়েছিল পরীক্ষা, কার্যত অসহায় অবস্থা হয়েছিল প্রধান শিক্ষকদের। একেবারেই ভেঙে পড়েছি যে কিভাবে স্কুল চলবে, প্রায় ৫৪০০ স্টুডেন্ট। আমি ভাবছি যে কি করে ক্লাসরুমে বাচ্চাদের কাছে টিচার পাবে। এই ৩০০০ স্টুডেন্ট তাদের পঠন পাঠন শিক্ষা ব্যবস্থা এই ৩০ জন টিচিং স্টাফ নিয়ে চালানো খুব কষ্টকর হবে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের রায়ের ওপর আরও কিছু নির্দেশ জারি করলো। ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে পড়াতে পারবেন অযোগ্য চিহ্নিত নন এমন ১৬,০৮৪ জন শিক্ষক শিক্ষিকা। এসএসসি যোগ্য অযোগ্যের যে তালিকা আদালতে জমা দিয়েছিল তার ভিত্তিতে এই নির্দেশ। তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে নির্দেশ কোনো বদল হয়নি। গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে অযোগ্য অনেক বেশি, তাই তারা স্কুলে যেতে পারছেন না। শিক্ষক শিক্ষিকা একদিকে, শিক্ষাকর্মীরা একদিকে, সেইটা নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, শিক্ষাকর্মী বা গ্রুপ সিডি যারা হয় তারা হচ্ছে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগটা দেখে। তো উনি বলেছেন যে আমরা মানে স্টুডেন্টদের জন্য চিন্তিত, তাহলে স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ভেঙে যাবে সেটা নিয়েও তো উনি চিন্তিত হতে পারতেন। আমার কথা বিভাজন কেন করা হলো? ক্লার্ক বা গ্রুপ ডিরা কি স্কুলের একজন অভিন্ন অংশ নয়? ক্লার্ক বা গ্রুপ ডিদের কি স্কুলের মধ্যে কোনো রকম করে তাহলে আমাদেরকে বলেই দিক যে আপনারা স্কুলের মধ্যে চাকরি করতে পারবেন না। স্কুলের মধ্যে তাহলে চাকরি করতে তাহলে পারবে না। তাহলে আমরা নন টেন্টেড, আমরা যে শুধু যোগ্যতা না, আপনাকে ভাবতে আমরা হচ্ছে যোগ্যতম। সেখান থেকে আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায় তো হয়েইছে, অন্যায়ের থেকেও আর যদি বেশি কিছু হয়ে থাকে সেটাই হয়েছে। পড়ুয়াদের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ সত্যি স্বস্তির না কোথাও অস্বস্তির? কারণ হ্যাঁ, এই মুহূর্তে তো চাকরি যাবেন, এই মুহূর্তে চাকরিতে গিয়ে প্রিয় পড়ুয়াদের পড়াশোনাও করাবেন বা প্রিয় স্কুলে গিয়ে কাজও করবেন এই শিক্ষক বা শিক্ষিকারা। কিন্তু এইটা পরিষ্কার যে এরা কিন্তু নিয়োগ প্রক্রিয়া, নতুন করে নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষার মাধ্যমেই তাদেরকে আবার নতুন করে চাকরি পেতে হবে। মানে একদিকে যেমন পড়ুয়াদের পড়াবেন, অন্যদিকে নিজেদেরও পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ এক ঝটকায় চাকরি গেল না। সুপ্রিম কোর্টের এই রায়ের পর, এই নির্দেশের পর আজ অনেকেই বলছেন এক ঝটকায় চাকরি গেল না, কোথাও একটা নোটিশ পিরিয়ড দেওয়া হলো। নিয়োগ প্রক্রিয়া নিয়েও সোজা সাপটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩১শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১শে মের মধ্যে বিজ্ঞপ্তির কপি সহ হলফনামা জমা দিতে হবে আদালতে। ৩১শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। আপনাদের প্রথম থেকে একটা বিষয় ছিল যে আমরা আর নতুন করে পরীক্ষা দেব না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে স্পষ্ট করে বলা হয়েছে বিজ্ঞাপনের নোটিফিকেশন দিতে হবে, ৩১শে ডিসেম্বরের মধ্যে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার মানে একটা পরীক্ষার ব্যাপার রয়েছে। সেই ব্যাপারটা তো কোনো রকমভাবে কাটা হলো না মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। আপনাদের যে আবেদনটা বা দাবিটা ছিল, আমরা এই দাবি আজকে যে রায় দিল এটাতে আমরা মোটেও খুশি নই। কিন্তু ইনি তো আমাদেরকে মৃত্যুর আগে আমাদের ডেথ সার্টিফিকেট ধরিয়ে দিলেন হাতে। আপনার ৩১শে ডিসেম্বর ২০২৫ সালে আপনার মৃত্যু দিন। নির্দেশ যখন দেওয়া হচ্ছে তাহলে স্কুল যেতে হবে, কিন্তু সেটাও আমরা আমাদের নেতৃত্বরা কি বলছে সেই মতো আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষক শিক্ষিকাদের জন্য একরকম নির্দেশ, শিক্ষাকর্মীদের জন্য আর এক রকম নির্দেশ, সেটা কি কোথাও খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে। কারণ কি, তাদের মধ্যে তো একজন হলেও যোগ্য আছে, তাহলে তাকে তো বঞ্চিত করা হচ্ছে, তার ফ্যামিলিটাকে বঞ্চিত করা হচ্ছে। অবশ্যই খারাপ লাগছে। আজকের এই নির্দেশ কি কোথাও স্বস্তি বা কোথাও একটু হলেও আশার আলো কি আপনাদের কাছে? আপাতত হয়তো আমাদের স্যালারিটা বন্ধ হবে না এইটুকুই, কিন্তু আমাদের চাকরির স্থায়িত্ব আমরা এখনো দেখতে পাইনি। সেটা যতক্ষণ না দেখতে পাচ্ছি কোনো স্বস্তি নেই। এই নির্দেশের পর রাজ্যের স্কুলগুলোর চাকা আবার গড়াতে শুরু করবে, কারণ ১৬,০৮৪ শিক্ষক ও শিক্ষিকা আবার স্কুলে ফিরছেন। ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত তারা কাজ করবেন, বেতনও পাবেন, কিন্তু তারপর
উত্তরটা খুব সহজ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে, আবার পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে এবং চাকরি পেতে হবে। সোজা কথায় 0 থেকে শুরু করে 2026-এ পা দিতে হবে 2016-র প্যানেলে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এই মুহূর্তে মাসে ইএমআইটা গুনতে পারবেন, এই মুহূর্তে খাওয়ার চিন্তাটা করতে হবে না, কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান নয়। সেই স্থায়ী সমাধানেরই খোঁজ চাইছেন তারা। স্থায়ী সমাধানের খোঁজ কোন পথে আসে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে শিক্ষাকর্মীদের মধ্যে অস্বস্তিটা রয়েছে, কারণ তারা স্কুলে যেতে পারবে না, সেটা স্পষ্ট নির্দেশিকায় বলা হয়েছে। কিন্তু যারা স্কুলে যেতে পারবেন তাদের মধ্যে স্বস্তি নেই। তারা বলছেন একটা স্থায়ী সমস্যার সমাধান চাই। এইটাই হচ্ছে আসল উত্তর, এটাই হচ্ছে বাস্তব ছবি। কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি বলছেন, তাদের দুজনের বক্তব্য কি কোথাও স্বস্তি আনলো চাকরিহারাদের মনে? দেখুন তো আপনাদের মনে স্বস্তি আনে কিনা এই দুজনের বক্তব্য। আপাতত স্বস্তি, যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। আমরা আইনি পথে যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল, সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছেন। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। তবে এর মাঝে বুঝতেই পারলেন যে দুজনের বক্তব্যে সেরকম স্বস্তি কিছু এলো না। তবে এর মাঝে একটা বিষয় মাথা ছাড়া দিয়েছে। 3রা এপ্রিল যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল অযোগ্য যারা রয়েছেন তাদের স্যালারি ফেরত দিতে হবে 12% সুদের হারে। কই সেই প্রক্রিয়া বা সেই পদ্ধতি কি শুরু হয়েছে? না, সেই প্রক্রিয়া সেই পদ্ধতি শুরু হয়নি, যে কারণে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে। আগামী সোমবার তার শুনানিও রয়েছে। কিন্তু সেক্ষেত্রে এসএসসি এবং রাজ্য সরকার কি ভাবছে জানাবেন। আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছে। সুমন, সংক্ষেপে জানতে চাইব যে এই বিষয়টা মানে চাকরি যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার বিষয়টা নিয়ে এসএসসি এবং রাজ্য সরকারের এই মুহূর্তে ভাবনা চিন্তা কি? ধীরে চলনীতি, একেবারে ধীরে চলনীতি। তারা বলছেন রিভিউ পিটিশনে গিয়ে লিগ্যাল ক্ল্যারিফিকেশন না আসা অবধি তারা এই ব্যাপারে প্রসেস করতে চাইছেন না। তবে এসএসসির কাছ থেকে বিকাশ ভবন একটা তালিকা নিয়ে রেখেছে, যেখানে চিহ্নিত অযোগ্য কারা কারা সেই তালিকা বিকাশ ভবন নিয়েছে। তবে তাদের এগেনস্টে যে টার্মিনেশন লেটার ইস্যু করা কিংবা তাদের বেতন ফেরতের ক্ষেত্রে যে যে পদ্ধতিগুলো মেনটেন করতে হয় তার একটি মাত্র এখনও শুরু হয়নি। শিক্ষামন্ত্রীকে এই প্রশ্ন করায় তিনি বলছেন আমরা আইনি পথে ব্যাপারটাকে দেখছি, আইনি পরামর্শ নিচ্ছি, কিন্তু আপাত দৃষ্টিতে কোনো প্রত্যক্ষ পদক্ষেপ শিক্ষা দপ্তরের কাছ থেকে আসেনি, যার জন্য আদালত অবমাননার মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ সুমন। অর্থাৎ ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে। তবে যখন স্বস্তির কথা বলা হচ্ছে, প্রাথমিক শিক্ষক নিয়োগেও তো দুর্নীতির ঘটনা ঘটেছে। সেখানে কি পার্থ চট্টোপাধ্যায় মানে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার মনে কোথাও স্বস্তি এলো? মানে তিনি বারবার কিন্তু জামিনের আবেদন করছেন, কিন্তু সেই জামিন মিলছে না, নাকচ হয়ে যাচ্ছে, খারিজ হয়ে যাচ্ছে, কারণ তিনি তো প্রভাবশালী, কোথাও বিষয়টাকে ত্বরান্বিত করতে পারেন। তাই আজও পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেলেন না। রাজ্যের শিক্ষা নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। এসএসসি নিয়ে বৃহস্পতিবার আদালত নতুন কিছু নির্দেশ দিয়েছে, কিন্তু প্রাথমিকের দুর্নীতির জাল থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না। আরও একবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেল। বিশেষ সিবিআই আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, তথ্য প্রমাণ অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতিতে সরাসরি যুক্ত। জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারেন। সহ অভিযুক্তরা জামিন পেলে সমতা বজায় রেখে জামিন দিতে হবে। এটা সব ক্ষেত্রে খাটে না। এক্ষেত্রে এমন অনেক তথ্য প্রমাণ উঠে এসেছে যা এই অভিযুক্তের বিরুদ্ধে। অর্থাৎ
বুঝতে পারছেন যে পার্থ চট্টোপাধ্যায় তার মনেও স্বস্তি নেই। কিন্তু যখন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কাজ করতে বাইরে যায় না, তখন চাকরিহারারা একটা কথা বলেন যে তাদের রাজনীতি খেলা হয়েছে, তাদেরকে নিয়ে রাজনীতির খেলা হয়েছে, তারা বেসিক্যালি রাজনীতির বোরে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়েও কোথাও রাজনীতি হচ্ছে না তো? কেন এই প্রশ্ন তুলছি? কারণ তাদের বর্তমান, তাদের বাস্তব পরিস্থিতিটা সত্যি চোখে দেখা যাচ্ছে না, কারণ তারা ঘর ছেড়ে অন্য জায়গায় রয়েছে, নিজের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় রয়েছে। কিন্তু আজ দেখলাম সুকান্ত মজুমদার, তিনি যেমন রাজ্যপালের কাছে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এখন যেন মুর্শিদাবাদে কেউ না যায়, আমি যাচ্ছি না, রাজ্যপালও তিনি যেন না যান। এই নিয়ে একটা গোটা রাজনৈতিক চাপানোতর চলছে। আমি তো অবশ্যই তাদের বক্তব্য শোনাবো, তবে আমি এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত, যে মুর্শিদাবাদে বেশ কয়েকদিন ধরে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। সায়ন্ত, একটা বিষয় আজকে আদালতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মুর্শিদাবাদে এখন কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর অন্যদিকে রাজ্যপাল প্রথমে বলছিলেন যে তিনি আজকেই যাবেন, কিন্তু পরে আবার বলছেন না আজকে যাবেন না। সেই বিষয়টা নিয়ে সেখানকার মানুষ, মানে মুর্শিদাবাদের মানুষ কি ভাবনা চিন্তা করছে? সবার প্রথমে কেন্দ্রীয় বাহিনী, কারণ তাদের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী যেন এখন থাকে, কারণ তারা ভয় রয়েছে। একদমই, দেখো বিএসএফ বা সিআরপিএফ যে থাকার কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্ট বা উচ্চতর আদালতের তরফে, সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট আশ্বস্ত এবং তারা চাইছেন যাতে এখানে স্থায়ী ক্যাম্প করা হয়। কারণ পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতেই তারা বিপদে পড়েছেন বলেই দাবি করছেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা। বিশেষ করে দিগড়ি, জাফরাবাদের মতো এলাকায় যেখানে খুনোখুনির ঘটনা ঘটে গিয়েছে, সেই সব এলাকার বাসিন্দারা কিন্তু চাইছে স্থায়ী ক্যাম্প করা হোক। অন্যদিকে এখানে রাজ্যপাল তিনি আজ আসার কথা ছিল, সেটা জানা যাচ্ছে রাজভবন সূত্রে আগামীকাল আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা যেটা মনে করছেন, রাজ্যপাল এলে তারা প্রথম যে দাবি জানাবেন সেটা হচ্ছে স্থায়ী ক্যাম্প করা। দ্বিতীয় যে দাবি জানাবেন যে যেসব পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি, তারা বলছে দাবি আছে, কারণ এই মুহূর্তে তাদের ঘরবাড়ির যা অবস্থা, সেই ঘরবাড়ি তাদেরকে তৈরি করে দিতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে সেখানে রাখতে হবে, কারণ তারা এখনো ভয় রয়েছেন, এখনো আতঙ্কে রয়েছে। তুমি সেদিকে নজর রাখো। আবার অবশ্যই মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে দক্ষিণবঙ্গে এডিজি দক্ষিণবঙ্গে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন সুপ্রতিম সরকার। তিনি বলছেন এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, 11 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, এই সমস্ত কিছু বলেছেন। কিন্তু জানেন তো, এই সমস্ত ঘটনার মাঝে রাজ্য পুলিশ আবার আক্রান্ত হয়েছে। কোথায় হয়েছেন জানেন? নন্দীগ্রামে দুষ্কৃতীদের ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো পুলিশ কর্মী, যে কারণে নন্দীগ্রামে পরিস্থিতি আজ বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও সেখানকার মানুষের মধ্যেও কোথাও একটা ক্ষোভ রয়েছে যে পুলিশ সবকিছু বিষয়কে যেন ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। আজকে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল নন্দীগ্রামে। নন্দীগ্রামে পুলিশের গাড়িতে হামলা, ঘটনায় 2 পুলিশ কর্মী ও তার গাড়ি চালক গুরুতর আহত হন। 3 জনকে রেয়াপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে গাড়ি চালককে বাঁচানো সম্ভব হয়নি। ষাঁড় চুরি রুখতে গিয়ে পুলিশ হামলার মুখে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ষাঁড়টা চুরি করতে এসে পুলিশ আটকাতে গেল, পুলিশ আটকাতে গিয়ে ড্রাইভার মারা গেল। সেই বডিটাকে আকপাক করে গুছিয়ে নিয়ে বডিটাকে দাহ করে দেওয়ার জন্য পুলিশ সহযোগিতা করতেছে। বুধবার রাতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। অভিযোগ, ভোর রাতে এলাকার শিব মন্দিরের সামনে থাকা ষাঁড় চুরি করছিল দুষ্কৃতীরা। সেই সময় এলাকায় টহলরত পুলিশের ভ্যান পৌঁছে যায় ঘটনাস্থলে। তখনই গাড়ি থেকে পুলিশ কর্মীরা ও চালক নেমে পড়েন। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি চালককে পিষে দিয়ে পালিয়ে যায় ডাম্পার। ওর ঘাড়েই মারে, এখানে পড়ে যায়। বলছে সিভিক ছিল এবং কনস্টেবল 3 জন ছিল, ওরা সেই মুহূর্তে ছুটে পালিয়ে যায়। তারপরে ওরা ফাঁকা গ্রাউন্ড পেয়েছে, গাড়িকে ধাক্কা দিয়ে ভেঙে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সব রাজনীতি চক্র দায়ী আছে এর মধ্যে। সব এলাকায় আগেও গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশ থাকা সত্ত্বে কী করে এটা হতে পারে? ধরো একটা পুলিশ তো আছে, পুলিশের গাড়িতে পুলিশ না নেবে কী করে, ড্রাইভারটা কীভাবে মারা যেতে পারে? পুলিশের গাড়ি চালকের মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লিখেছেন, গরু চুরিতে বাধা দিতে গিয়েই নৃশংসভাবে খুন হতে হলো পুলিশের গাড়ি চালককে। সাধারণ মানুষকে তো রাজ্য ছাড়া হতেই হবে। বেলা বাড়তেই উত্তেজনার পারদ চড়তে থাকে। রেয়াপাড়ার হাসপাতালে পুলিশের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃতদেহ সেনা হাসপাতালে ময়নাতদন্ত, দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মৃতদেহ সংরক্ষণ, মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি নেতা প্রলয় পাল, অঞ্জন ভারতী সহ বিজেপি নেতাকর্মীরা। সেই অবরোধে সামিল হন এলাকাবাসীও। বডি পোস্টমর্টম হয়ে আসবে, কিন্তু অপরাধী না ধরা পড়া পর্যন্ত, ওই জঙ্গিবাদ মৌলবাদ ধরা পড়া না পর্যন্ত বডি কিন্তু থাকবে সুরক্ষিত।
ঘটনাস্থলে যান নন্দীগ্রাম থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আইসির সঙ্গে বচসা বাঁধে বিজেপি নেতাকর্মীদের। শেষমেশ বিজেপি নেতৃত্ব স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে নেন আইসি। ইনকোয়েস্ট হবে, পোস্টমর্টেম হবে, যেটা আপনার মানে যেটা লিগ্যাল প্রসেস যেটা আছে সেই লিগ্যাল অ্যাঙ্গেল এক্সপ্লোর করেই সমস্ত কিছু করা হবে। ওই গাড়িটা কি কোনো খোঁজ পাওয়া যায়? ওটা এখনই ইনভেস্টিগেশনের পার্ট আছে, এখনই ওটা আমি ওপেনলি বলাটা ঠিক হবে না। সম্প্রতি নয়া ওয়াকআপ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছে সেখানেও পুলিশের ওপর হামলা হয়েছে, জ্বালানো হয়েছে গাড়ি, ভাঙচুর করে পুলিশ কর্মীদের মারধরও করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, ভাঙড় সহ একাধিক জায়গায় বারংবার একই রকম ঘটনা ঘটেছে। রক্ষকে যদি আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন স্থানীয়দের।